নমস্কার। বঙ্গ সাহিত্য কুটিরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পর্বে আমি আলোচনা করব কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত কবিতা হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। এই কবিতাটি নেট সেট পরীক্ষার্থীদের পাঠ্য রয়েছে। অবশ্যই সকল ছাত্রছাত্রী প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্বটি শোনো এবং আমাকে জানিও এই পর্বটি শুনে তোমাদের কেমন লাগলো। তাহলে শুরু করা যাক। আলোচ্য এই কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এই কাব্যগ্রন্থের নাম কবিতা। এই কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1969 সালের মার্চ মাসে অরুণা প্রকাশনী থেকে। এই কবিতার মধ্য দিয়ে কবি শক্তি চট্টোপাধ্যায় এই যান্ত্রিক সভ্যতার যুগে মানুষের সঙ্গে মানুষের যে যোগাযোগের বিচ্ছিন্নতা হয়ে গিয়েছে সেই দিকটি কিন্তু তুলে ধরেছেন। এবং এই কবিতার মধ্য দিয়ে আমরা এটাও দেখতে পারি কবি শক্তি চট্টোপাধ্যায় এক আশার কথা কিন্তু বলেছেন। এবং লক্ষণীয় কবিতায় যে পংক্তিগুলো রয়েছে, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক, সেখানে কিন্তু একবারও কবি শক্তি চট্টোপাধ্যায় কিন্তু নিজেকে পোস্টম্যান বলেননি। আমরা আলোচনা করতে করতে অবশ্যই নামকরণের যে বিশেষত্ব তা নিয়েও শেষের দিকে অবশ্যই আলোচনা করব এবং কবিতার মধ্য দিয়ে আমরা বুঝে নেব এই নামকরণের যথার্থতা কোথায়। এবং কবিতার লাইন ধরে আমি এই কবিতাটিকে সুন্দরভাবে তোমাদের সামনে বুঝিয়ে তোলার চেষ্টা করব। প্রথমেই আসি হেমন্ত ঋতুতে। আমাদের যে 6টি ঋতু রয়েছে তার মধ্যে চতুর্থ ঋতু হচ্ছে হেমন্ত। এই হেমন্ত কাল এমন একটি সময় যেই সময় শরতের যে সুন্দর প্রকৃতি এবং শীতের যে রুক্ষ প্রকৃতি, এই দুটোর মাঝামাঝি সময় হচ্ছে হেমন্তকাল। এবং শরতের যে সুন্দর শান্ত এক ঐশ্বরিক প্রকৃতি বলা যায়, ঠিক সেই সময় থেকে শুরু করে শীতের যে রুক্ষতার দিন, ধীরে ধীরে পাতা ঝরে যাওয়া বা একটা মলিনতা বলা যায়, সেই যে একটা সময় থেকে যে আরেকটি সময়ের দিকে এগিয়ে যাওয়া, ধরে নেওয়া যাক যে মানুষের জীবনকে কেন্দ্র করে, যেমন যৌবন থেকে বার্ধক্যের দিকে হাঁটা, যে একটি সতেজ চেহারা বা যৌবন, সেখান থেকে ধীরে ধীরে বার্ধক্যের কুঁচকে যাওয়া চামড়া বা শরীরের যে ক্ষয়ে যাওয়া, এই যে একটা সময়ের মধ্যে দিয়ে যাওয়া, এখানে কিন্তু এই হেমন্তকাল মানুষের জীবনও কিন্তু এমন একটি সময় বা পর্যায়, যেই সময় আস্তে আস্তে যৌবনকে ছেড়ে মানুষ বার্ধক্যের দিকে এগিয়ে যায় এবং একটি পরিণতি বলা যায় বা একটি রূপান্তরের সময় বলা যায়। যে রূপান্তর প্রক্রিয়া যেই পর্যায়ে ঘটে মানুষের সেই জীবনে, সেই সময়টিকেই কিন্তু হেমন্তকাল বলা যায়। ঠিক প্রকৃতিতে এই হেমন্তকাল সেই জায়গাটি করে রয়েছে এবং এই হেমন্তকাল কিন্তু অনেক কম সময় নিয়ে থাকে এবং আমরা তখন বুঝতে পারি প্রকৃতির মধ্যে যে পর্যায়ক্রমে যে চেঞ্জেসগুলো বা যে রূপান্তরগুলো ঘটে তা কিন্তু আমরা অনুভব করি। এবং সবুজ পাতার থেকে ধীরে ধীরে পাতাগুলো হলুদ হয়ে যায় এবং শীতকাল এলে সেই গাছের পাতা ঝরে পড়ে, বা আমরা দেখি যে হেমন্তে যে সোনালি ধান পেকে ওঠে এবং সেই সময় নবান্ন উৎসব পালিত হয়। তো এই যে একটি পরিণতি বা একটি রূপান্তর, তা কিন্তু হেমন্তকালে দেখা যায়। এবং ঋতু বৈচিত্র্যও কিন্তু এই হেমন্তকালে সুন্দর প্রকৃতির থেকে প্রকৃতির রুক্ষতার দিকে যে এগিয়ে যাওয়া, আবার সময়ের বহমানকালে আবার নতুন করে পাতা গজানো, এই যে একটা চক্র চলতে থাকে মানুষের জীবনও কিন্তু তাই, যে পুরনোর থেকে নতুন, নতুন থেকে আবার পুরনো, আবার পুরনোর থেকে নতুন, এই যে একটা সাইক্লিক প্রসেস চলতে থাকে। এখানে কিন্তু হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কবি শক্তি চট্টোপাধ্যায় মনে হয় তাই হেমন্ত কালটিকেই কিন্তু বিশেষ করে এই কবিতায় জায়গা দিয়েছেন। এবার আমি কবিতাটি পাঠ করব এবং লাইন ধরে প্রত্যেকটি লাইন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কবিতার মূল ব্যাখ্যায় যাওয়ার আগে আমি একটি ছোট্ট তথ্য দিয়ে রাখি, হয়তো অনেকেই জানে, যারা জানে না তাদের জন্যই। এই যে কবিতাটি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, এই কবিতাটি কবি স্বয়ং কিন্তু নিজের কণ্ঠেই পাঠ করেছেন এবং ইউটিউবে গেলে অনেক চ্যানেল রয়েছে যেখানে তোমরা কবি সেই নিজের কণ্ঠে পাঠ করা এই কবিতাটি শুনতে পাবে। তাহলে এবার মূল আলোচনায় ফেরা যাক। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, শক্তি চট্টোপাধ্যায়। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক, তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছিল ঘাসে আবিল ভেড়ার পেটের মতো। কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি।
আমি দেখেছি কেবল অনবরত ওরা খুঁটে চলেছে বকের মতো নিভৃতে মাছ। এমন অসম্ভব রহস্যপূর্ণ সতর্ক ব্যস্ততা ওদের। আমাদের পোস্টম্যানগুলির মতো নয় ওরা, যাদের হাত হতে অবিরাম বিলাসী ভালোবাসার চিঠি আমাদের হারিয়ে যেতে থাকে। অর্থাৎ আমরা প্রথমে আমি আলোচনার শুরুতেই বলেছি যে কবিতার নামকরণ হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। অর্থাৎ কবিতার নামকরণ করলে বুঝতে পারি যে শক্তি চট্টোপাধ্যায় নিজেকে পোস্টম্যান বলছে। কিন্তু যখন আমরা মূল কবিতার পাঠ করছি, সেখানে প্রথম লাইনের শুরুতেই তিনি বলছেন হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক। এখন যদি শুধু নামকরণের হিসেবে পড়ি তাহলে লাইনটির কোনো অর্থই দাঁড়ায় না। কিন্তু যদি এভাবে পড়া হয় যে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক, অর্থাৎ তিনি বলছেন যে হেমন্তের অরণ্যে গিয়ে তিনি প্রচুর পোস্টম্যানকে ঘুরতে দেখেছেন, যারা নিজেদের হলুদ ঝুলি ভরে নিয়ে কতকালের নতুন পুরনো চিঠি কুড়িয়ে পেয়েছে। তো এখান থেকে নামকরণের সঙ্গে কিন্তু একটু আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। অবশ্যই সেই নামকরণের যথার্থতা আমি অবশ্যই কবিতার শেষে গিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক। অর্থাৎ হেমন্তের অরণ্য যে একটা অরণ্য যেখানে হেমন্তকাল, পাতা ঝরার সময় আসছে আসন্ন, এবং যে গাছের যে পাতাগুলো পুরো গাছ ভর্তি পাতা, সবুজ হলুদ এরকম কাঁচা পাকা যেরকম পাতা হয়, সেখানে প্রচুর পোস্টম্যান ঘুরে বেড়াচ্ছে। এবং আমরা কবিতা পড়ে এটুকু বুঝতে পারছি যে সেই পোস্টম্যানগুলো আমরা যাদের চিনি বা আমাদের চেনা যেসব যেমন ধরনের আমরা পোস্টম্যান বলতে যাদের বুঝি, তারা কিন্তু সেরকম নয়। তা তারা কেমন? তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছিল ঘাসে আবিল ভেড়ার পেটের মতো। অর্থাৎ ভেড়ার হয়তো সেই ভেড়া খেয়ে দিয়ে তার পেট এতই ফুলে গিয়েছে। আবিল বলতে এখানে ঠিক স্বচ্ছ না, অস্বচ্ছ ব্যাপারটা, মানে অর্থাৎ নোংরা। তার পেটটা সেই ঘাসে শুয়ে থাকা বা ঘাসের মধ্যে থাকা ভেড়ার পেটে যদি মাটি লেগে যায়, তো সেরকম একটা অস্বচ্ছ ভেড়ার পেটের মতো তাদের হলুদ ঝুড়ি ভরে গিয়েছিল। অর্থাৎ সেই আমরা পোস্টম্যান দেখি কি একটা ব্যাগ থাকে, সেই ব্যাগের মধ্যে প্রচুর চিঠি রাখা থাকে এবং তাদেরও একটি হলুদ ঝুলি রয়েছে। এবার এখানে কিন্তু রঙের কথা বলে দেওয়া হচ্ছে হলুদ ঝুলি। এখানে হলুদ বলতে আমরা হলুদ রং বলতে একটা পুরনো মলিন হয়ে যাওয়া, হলুদ কালার দেখলে একটা হয় না যে কোনো যদি চিঠির রং হলুদ হয়ে যায়, বোঝা যায় যে বহু বছরের পুরনো। অর্থাৎ এখানে হলুদ দিয়ে কিন্তু তারা যে অনেক পুরনো পোস্টম্যান, বহু বছর ধরে তারা পোস্ট দেওয়া নেওয়ার সঙ্গে যুক্ত, এরকম ধরনের বোঝাতেই কিন্তু শক্তি চট্টোপাধ্যায় এই ঝুলির রং কিন্তু হলুদ বলেছে। এবং কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে। এই যে আমি বললাম যে একটা বহু কালের একটা সময়ের কিন্তু ব্যাপার এখানে রয়েছে, যে এখানে নির্দিষ্ট করে একটি কালের কথা তিনি বলেননি যে এই সময় থেকে এই সময়। এখানে সময়টিকে দেখানো হয়েছে কত কাল, অর্থাৎ একটা বিস্তীর্ণ সময়ের কথা কিন্তু তিনি এখানে বলেছেন, যার ফলে তাদের যে ঝুলি বা ব্যাগ যেখানে তারা সেই চিঠিগুলো কুড়িয়ে পেয়েছে, সেই ব্যাগের রং কিন্তু হলুদ হয়ে গিয়েছে। এবং এই পুরনো এবং নতুন, অর্থাৎ সেখানে যেমন পুরনো চিঠিও রয়েছে বহু দিনে, তেমনি নতুন সদ্য পাওয়া চিঠিও কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে চিঠি লেখার যে চল তা কিন্তু হারিয়ে যায়নি। চিঠি রয়েছে, পুরনো রয়েছে, নতুন রয়েছে, কিন্তু সেই চিঠির মধ্যে আমরা যে সব চিঠি বুঝি, সেই চিঠির সঙ্গে কিন্তু এই চিঠির অনেক পার্থক্য রয়েছে। ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি আমি দেখেছি কেবল অনবরত ওরা খুঁটে চলেছে বকের মতো নিভৃতে মাছ। অর্থাৎ তারা কিন্তু স্থির নয়, তারা অনবরত কাজ করে চলেছে। আর এখানে বকের মতো খুঁটে চলেছে, অর্থাৎ এখানে কিন্তু প্রাণী বা বন্য প্রাণী বা মাছ পাখি এসবের দ্বারা কিন্তু একটা অরণ্যের যে বিষয় তা কিন্তু দেখানো হয়েছে। এখানে কিন্তু মানুষের কথা বলা হয়নি। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ভেড়ার কথা বলা হচ্ছে, বা দেখতে পাচ্ছি বকের কথা, মাছের কথা, এখানে কিন্তু মানুষের কথা বলা হয়নি। তো এখান থেকে আমরা প্রথমেই যখন কবিতাটি পড়তে শুরু করব, আমরা একটা নির্ঝর অরণ্যের চিন্তা আমাদের মাথায় আসবে। যেহেতু হেমন্তের অরণ্য, একটা অরণ্যের কথা মাথায় আসছে, পাশাপাশি সেখানে আমরা বকের প্রসঙ্গ পাচ্ছি, মাছের প্রসঙ্গ পাচ্ছি। তো একটা বন্য প্রকৃতির চিত্র কিন্তু আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। এবং এই যে বকের মতো তারা নিভৃতে মাছ খুঁটে চলেছে, অর্থাৎ তাদের কাজের মধ্যে যে একটা ব্যস্ততা
বক যেমন নিজের মাছ ধরার জন্য মানে জলের দিকে তাকিয়ে থাকে, যদি কোনো একটা মাছ সে ধরতে পারে মানে সে তটস্থ থাকে যাতে মাছটি তার চোখের আড়াল না হয়, সে যেন তার খাদ্যটি নিতে পারে। তো এই যে একটা সতর্কতা, অর্থাৎ তার চোখ কিন্তু মানে এখানে বোঝাতে চাইছেন যে পোস্টম্যানগুলো তাদের কাজের প্রতি এতটাই সতর্ক বা এতটাই নিজেদের কাজকে তারা গুরুত্ব দেন যে সেদিকেই তাদের অন্যদিকে কোনো মন নেই। তারা তাদের সেই ঝুলি ভরে নতুন এবং পুরনো চিঠি নিয়ে যে তারা কুড়িয়ে চলেছে এবং সেই কাজের মধ্যে প্রচুর ব্যস্ততা দেখা যাচ্ছে। এবং তিনি কিন্তু এটাও লিখেছেন, এমন অসম্ভব রহস্যপূর্ণ সতর্ক ব্যস্ততা ওদের, অর্থাৎ তাদের যে ব্যস্ততা তা একটা রহস্যপূর্ণ, অর্থাৎ তারা কি কাজ করবে তা কিন্তু মানে চিৎকার করে হাহাকার করে বা মানুষের মধ্যে জানিয়ে তারা করছে না, তাদের কাজের মধ্যে একটি রহস্য রয়েছে এবং কবি সেই রহস্যটিকে উপভোগও করছে। আমাদের পোস্টম্যানগুলির মতো নয় ওরা, যাদের হাত হতে অবিরাম বিলাসী ভালোবাসার চিঠি আমাদের হারিয়ে যেতে থাকে। এবার শক্তি চট্টোপাধ্যায় এখানে বলছেন যে আমরা আমাদের যে পরিচিত পোস্টম্যান বা আমরা যেরকম পোস্টম্যান বলতে যা বুঝি এরা কিন্তু তেমন পোস্টম্যান নয়। এবং আমরা কিরকম পোস্টম্যান বুঝি, যে যাদের হাত হতে অবিরাম বিলাসী ভালোবাসা, অর্থাৎ এই যে মানুষ তো চিঠি কখন লেখে, তাদের আবেগ জানাতে, তাদের প্রিয়জনকে তাদের মনের কথা জানাতে বা যাদের সেই মানুষের জীবনে গুরুত্ব রয়েছে তাদেরকেই তো চিঠি লেখা হয়। তো সেই চিঠির গুরুত্ব বা সেই বিলাসী অর্থাৎ এখানে ভালোবাসা বা খুব গুরুত্বপূর্ণ চিঠি, তো সেই চিঠিগুলো যাদের হাত হতে আমরা রোজ দিন হারিয়ে যেতে দেখি, অর্থাৎ সেই চিঠিকে আদৌ তার কাছে পৌঁছেছে সেই খবর আমরা পাই না। কেন পাই না তা আমরা আস্তে আস্তে কবিতা পড়তে পড়তে বুঝবো। সেখানে যে মানে সে চিঠিটি পৌঁছলো কিনা তার যে ফেরত উত্তর আমরা পাই না, তো এসব কিন্তু এই কবিতার মধ্যে রয়েছে। কবি এখানে ভীষণভাবে দেখাচ্ছেন যে একটি ব্যর্থতার কথা, যে আমরা যাদের হাতে আমাদের ভালোবাসার মনের মণিকোঠার থেকে লেখা কথাগুলি যাদের হাতে তুলে দিচ্ছি, আমরা আশা করছি সে তার কাছে সেটি পৌঁছে দেবে, হয়তো পৌঁছেও দিচ্ছে, কিন্তু যাকে আমরা চিঠিটা লিখছি তার থেকে কি আমরা ফেরত বার্তার উত্তর পাচ্ছি? তো সেই জায়গাটি শক্তি চট্টোপাধ্যায় এখানে দেখিয়েছেন। এবং বিশেষ করে এই কবিতাটির মজা বলা যায় এখানেই যে কবিতা পড়ে বিভিন্ন রকমের ভাবনা আসে, এই কবিতার ব্যাখ্যা বিভিন্ন রকমভাবে হয়। এখন শক্তি চট্টোপাধ্যায় কি মনোভাব নিয়ে কবিতা লিখেছেন, এবং দেখা যাবে যে কিছু কিছু লাইনে অনেক বৈপরীত্য রয়েছে, আগের লাইনের সঙ্গে পরের লাইনের প্রচুর বৈপরীত্য রয়েছে, কবিতা পড়তে পড়তে সেটি বুঝতে পারবো। তো সেখানেই যে তিনি প্রথমে এমন পোস্টম্যানের, সেই পোস্টম্যানের কথা কিন্তু তিনি এখানে খোলাখুলি বলেননি যে সেই পোস্টম্যান আসলে কারা। তিনি এমন পোস্টম্যানের কথা বলছেন যারা নিজেদের কাজে এমনটাই সতর্ক যেমনটা একটা বক মাছ ধরার জন্য অর্থাৎ তার খাদ্য সংগ্রহের জন্য যেভাবে ব্যস্ত থাকে। এবং সেই পোস্টম্যানগুলো কিন্তু সাধারণ মানুষ পোস্টম্যান বলতে যা বোঝে সেরকম পোস্টম্যান কিন্তু তারা নয়। এরপরে পরবর্তী লাইনে যাচ্ছি, আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি, আমরা ক্রমশই চিঠি পাওয়ার লোভে সরে যাচ্ছি দূরে, আমরা ক্রমশই দূর থেকে চিঠি পাচ্ছি অনেক, আমরা কালই তোমাদের কাছ থেকে দূরে গিয়ে ভালোবাসা ভরা চিঠি ফেলে দিচ্ছি পোস্টম্যানের হাতে। এবার শক্তি চট্টোপাধ্যায় এখানে বোধহয় ক্ষোভের দ্বারাই এখানে বলেছেন যে আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি, অর্থাৎ চিঠি কখন লেখা হয়, যখন সেই মানুষটি যাকে আমি চিঠিটা লিখছি সে আমার চোখের সামনে নেই, আমার পাশে যদি বা আমার সাথে যদি সে থাকে তাহলে তো তাকে আমার চিঠি লেখার দরকার নেই, তাকে তো আমি মৌখিকভাবেই তার সাথে কথা বলতে পারবো। সে যদি আমার চোখের সামনেই না থাকে তাহলে আমার কাছে চিঠি ভরসা। এবং এই কবিতাটিও যেই সময় লেখা সেই সময় কিন্তু চিঠিটাই ভরসা ছিল, তখন এইভাবে বর্তমান যুগে যে মোবাইল বা টেলিফোন এসবের ততটা চল ছিল না। তো স্বাভাবিকভাবে চিঠি ভরসা, এবং চিঠির মাধ্যমে শক্তি চট্টোপাধ্যায় দেখাচ্ছেন যে আমরা এই চিঠি দেওয়ার জন্যে আমরা একে অপরের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি, এবং আমরা নিজেদের চিঠি লিখছি কিন্তু আমরা একবারও ভাবছি না যে আমরা একসঙ্গে থাকছি না কেন, আমরা বিচ্ছিন্ন কেন হয়ে যাচ্ছি, আমরা একটা বিচ্ছিন্ন দ্বীপ কেন হয়ে যাচ্ছি। আমরা একসাথে থাকলেই তো চিঠি লেখার বিলাসিতাই তো হয় না, আমাদের মনের কথা আমরা চিঠির মাধ্যমে পাঠাবোই বা কেন, আমরা সেই মানুষটিকে কাছে পাচ্ছি না বলেই তো আমরা চিঠিটা লিখছি। তো সেটাই কিন্তু শক্তি চট্টোপাধ্যায় এখানে দেখাচ্ছেন যে আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি, আমরা ক্রমশই চিঠি পাওয়ার লোভে সরে যাচ্ছি দূরে।
কেউই চিঠি পাওয়ার লোভে সরে যায় না। আমাদের পরিস্থিতি এমন যে আমাদের সেই সময় দাঁড়িয়ে বা পরিস্থিতির জন্যেই মানুষের থেকে মানুষকে বিভিন্ন রকম, তার সামাজিক কারণ থাকতে পারে, অর্থনৈতিক কারণ থাকতে পারে, ব্যক্তিগত কারণ থাকতে পারে, চাকরি সূত্রে, তো বিভিন্ন কারণে মানুষকে তাদের প্রিয়জনকে ছেড়ে বা তার সমাজকে ছেড়ে দূরে যেতে হয়। তো সেক্ষেত্রে এই যে আমরা চিঠি পাওয়ার লোভে, অর্থাৎ এখানে তিনি বলতে চাচ্ছেন যে চিঠি, এখানে কিন্তু তিনি এটা একটি ব্যঙ্গভাবেই হয়তো বলেছেন যে চিঠি পাওয়ার লোভে আমরা নিজেদের থেকে দূরে সরে যাচ্ছি, আমরা ক্রমশই দূর থেকে চিঠি পাচ্ছি অনেক। অর্থাৎ এখানে যোগাযোগের মাধ্যমটাই হয়ে গিয়েছে চিঠি। আমরা এমন হয়ে গেছে আমাদের নিজেদের মধ্যে নিজেদের সাক্ষাৎ নিয়ে আমরা দেখা করতে পারছি না, আমরা সামনে বসতে পারছি না দুজন। তো সেক্ষেত্রে আমাদের কথা বলার মাধ্যম এখন চিঠিতে পরিণত হয়েছে। এবং এখান থেকে সবথেকে বড় কথা যেটা, যে যান্ত্রিক সভ্যতা বা মানুষের যে নিঃসঙ্গতার জীবন, যে আস্তে আস্তে একটা সঙ্গবদ্ধ জীবন থেকে ধীরে ধীরে যে মানুষ আলাদা হয়ে যাচ্ছে, নিজেদের ভাবে একা একা নিজেরা থাকছে, একসাথে থাকার যে দিনগুলো তারা ভুলে যাচ্ছে এবং ধীরে ধীরে একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, এই জায়গাটি কিন্তু শক্তি চট্টোপাধ্যায় এই চিঠির শব্দটির মধ্য দিয়ে কিন্তু বোঝাতে চেয়েছে। যান্ত্রিক সভ্যতার এই যে করাল গ্রাস, মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে দেওয়া, এই জায়গাটি কিন্তু শক্তি চট্টোপাধ্যায় এখানে দেখাচ্ছে। আমরা কালই তোমাদের কাছ থেকে দূরে গিয়ে ভালোবাসা ভরা চিঠি ফেলে দিচ্ছি পোস্টম্যানের হাতে। এরকমভাবে আমরা যে ধরনের মানুষ, সে ধরনের মানুষ থেকে সরে যাচ্ছি দূরে। এখানেও কিন্তু একটি ব্যঙ্গ করেছেন তিনি, যে আমরা নিজেদের থেকে জেনে বুঝেই দূরে সরে যাচ্ছি, মানুষ মানুষের থেকে দূরে হয়ে যাচ্ছে এবং নিজেদের মধ্যে সম্পর্ক রাখার জন্য বা যেটুকু যোগাযোগ রাখার জন্য তারা চিঠি আদান প্রদান করছে এবং নিজেদের যে ভালোবাসা বা যেটুকু ধরে রাখা দরকার সম্পর্ক, তার বিনিময় প্রথা হিসেবে এই চিঠির ব্যবহার করছে এবং পোস্টম্যানকে তারা ভরসা করছে। এই যে একটা নিজেদের মধ্যে যে দুজন দুদিকে চলে গেছে এবং তাদের মিডিয়েটর হিসেবে এখানে পোস্টম্যান কাজ করছে, অর্থাৎ তাদের সম্পর্ক ধরে রাখার জন্য তৃতীয় ব্যক্তি এখানে কাজ করছে। এবং আমাদের দূরে গিয়ে ভালোবাসা, এই কথাটির থেকে ভালোবাসাই কখনো দূরে গিয়ে হয়? ভালোবাসার মানুষ কি চায়? সবসময় কাছে থাকতে, নিজেদের সাথে থাকতে, একসাথে থাকতে। কিন্তু এখানে তিনি বলছেন যে দূরে গিয়ে আমরা ভালোবাসা ভরা চিঠি ফেলে দিচ্ছি পোস্টম্যানের হাতে। অর্থাৎ এখানে একটি ভালোবাসার যে বিপরীত দিক, যে আমরা নিজেদেরকে ভালোবাসছি কিন্তু সেটি আমাদের বিচ্ছিন্ন করে দিচ্ছে, এমনই ভালোবাসা কি দুটো মানুষকে কাছে আনে, কিন্তু এই ভালোবাসা এমন যে দিন দিন মানুষ নিজেদের থেকে দূরে সরে যাচ্ছে এবং সেই নিজেদের ভালোবাসা বোঝানোর জন্য দূরে গিয়ে তারা নিজেদের চিঠি লিখছে এবং নিজেদের সম্পর্ককে যাচাই করে নিচ্ছে। এরকমভাবে আমরা যে ধরনের মানুষ, সে ধরনের মানুষের থেকে সরে যাচ্ছি দূরে। অর্থাৎ এখান থেকে শক্তি চট্টোপাধ্যায় বলছেন যে আমরা যে ধরনের মানুষ বা আমাদের যেরকম মানুষ হওয়া উচিত, আমাদের যে মানুষ মানে কি, একটা আমরা আদিম সভ্যতায় দেখা গেলে তারা সঙ্ঘবদ্ধভাবে থাকতো। মানুষ যত বিবর্তন হয়েছে মানুষের, আস্তে আস্তে কিন্তু যে যখন প্রথম তারা মানুষ এসেছিল এই পৃথিবীতে, তারা কিন্তু সঙ্ঘবদ্ধভাবে থাকতো, সমস্ত কাজ তারা এই সঙ্ঘবদ্ধ জীবনে একসাথে থেকেই কিন্তু যে আস্তে আস্তে যে বিবর্তন বা মানুষ যে ধীরে ধীরে তার মস্তিষ্কের যে উন্নতি হয়েছে, তা কিন্তু তারা সঙ্ঘবদ্ধ জীবন কাটাতো বলেই হয়েছে। এই সঙ্ঘবদ্ধ জীবনটা ছিল বলে, মানুষ মানুষের সাহায্য করতো বলেই আজকে আমরা একটি সুস্থ সমাজ জীবনে এসেছি। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সেই আমরা যেরকম মানুষ হওয়া উচিত বা যেভাবে মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছিল প্রথম, সেই মানুষ এখন আমরা নেই। আমরা এখন দলবদ্ধ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। এরকমভাবে আমরা প্রকাশ করতে চাচ্ছি নিজেদের আহাম্মক, দুর্বলতা, অভিপ্রায় সবই। এবং এই যে দূরে সরে যাচ্ছি, এই সরে যাওয়াতে আমরা নিজেদের ভেতরে যে দুর্বলতা বা এখানে আমাদের অভিপ্রায় বা আমাদের ইচ্ছা, এগুলোকে আমরা এমনভাবে প্রকাশ করতে যাচ্ছি যে আমরা একাই তো সুখী আছি, আমাদের কাউকে লাগে না। কোথাও গিয়ে আমরা মানসিকভাবে এইভাবে নিজেদেরকে বোঝাচ্ছি যে ঠিক আছে, আমার আর সঙ্ঘবদ্ধ জীবন লাগবে না, আমি একা একাই খুশি। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখতে পাচ্ছি না। এই যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা, অর্থাৎ নিজের সত্তাকে, আমি আসলে কে, এই আসল সত্যিটা আমরা এখন স্বীকার করতে চাই না। আমাদের যে সত্যি মানুষের সঙ্গ দরকার,
বা বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক সমাজের সকলকে দরকার বা একটা সুস্থ সমাজ দরকার, এই জিনিসটা আমরা এখন মানতে পারি না। অর্থাৎ আমরা আয়নার সামনে দাঁড়িয়ে সেই আসল সত্যটাকে স্বীকার করতে চাই না। বিকেলের বারান্দার জনহীনতায় আমরা ভাসতে থাকছি কেবলই। বিকেলের বারান্দার জনহীনতা বলতে এখানে বিকেলের বারান্দা অর্থাৎ একটা নিঃসঙ্গ বারান্দা, যেখানে আর কেউ নেই, যেখানে আমি একা দাঁড়িয়ে রয়েছি এবং সেই নিঃসঙ্গতাই আমি উপভোগ করছি। যে আমার এই বিকেল বলতে কি একটা পড়ন্ত বিকেল, এখানেও কিন্তু এই যে হেমন্তের মতনই কিন্তু বিকেল। যে বিকেল কোন সময়টা, একটা দুপুর আবার সন্ধ্যা, সেই মাঝের সময়টা বিকেল। অর্থাৎ সূর্য ডুবে যাচ্ছে এবং অন্ধকার আসছে, এই যে একটা আলো ছায়া ব্যাপার, এই আলো ছায়ার মধ্যে আমি নিঃসঙ্গ। অর্থাৎ আমার যে আগের যে আলোর জীবন বা যে অন্ধকার, তার যে মধ্যবর্তী জীবন, সেই জীবনেও আমি, অর্থাৎ এরপরে আমি অন্ধকারে চলে যাব, সেই মধ্য সময়টুকুতেও আমি একাই দাঁড়িয়ে রয়েছি, সেখানে আমার সাথে আর বাকি কেউ নেই। এখানে কিন্তু বিকেলও বলা যায় যে সেই হেমন্তের সঙ্গেই অনেকটা যুক্ত। তো বিকেলের বারান্দার জনহীনতায় আমরা ভাসতে থাকছি কেবলই, অর্থাৎ আমরা জনহীনতাই ভালোবাসছি, আমরা সেই বারান্দায় একা দাঁড়িয়ে সেই নির্জনতাকেই পছন্দ করছি বা জনশূন্যতাকেই ভালোবাসছি। এরকমভাবে নিজেদের জামা খুলে রেখে আমরা একাকী ভেসে যাচ্ছি বস্তুত জ্যোৎস্নায়। এখানে জামা খুলে রাখার যে অভ্যন্তরীণ অর্থ বা অন্তরঙ্গ যে অর্থ, তা কিন্তু আমরা প্রত্যেক দিন বিভিন্ন মানুষ বিভিন্ন রকম দায়িত্ব পালন করে। সে বলা যায় যে সমাজে সে যখন বের হয় বা তার পৃথিবীতে সে যখন আসে, সে কিন্তু ধীরে ধীরে যখন বড় হয়, তার কিন্তু কাঁধে বিভিন্ন দায়িত্ব এসে পড়ে, বিভিন্ন সম্পর্কে সে জড়িয়ে পড়ে এবং সেই সম্পর্কের দায়বদ্ধতায় তাকে কিন্তু রোজ দিন বিভিন্নভাবে নিজেকে চালাতে হয়, চালিয়ে নিয়ে যেতে হয়। তার জন্য তাকে বেশভূষা পরতে হয়। এখানে জামার অর্থ যে সে বিভিন্ন কর্তব্যে জড়িত, বিভিন্ন দায়বদ্ধতায় জড়িত। সে কারোর পিতা বা মাতা, সে কারোর বন্ধু, কারোর সন্তান, এই যে একটা জামা বা তার যে সত্তা, অর্থাৎ সে কারোর সঙ্গে যে সম্পর্কে যুক্ত, সেই সম্পর্কগুলো বা সেই দায়বদ্ধতা বা সেই কর্তব্যগুলোকে সে এড়িয়ে গিয়ে সে একা দাঁড়িয়ে ভেসে যাচ্ছে বস্তুত জ্যোৎস্নায়। অর্থাৎ তাদের চিন্তা কি, আমি একাই সুখী, আমার কারোর দরকার নেই, আমার কোনো কর্তব্যের দরকার নেই, আমার কারোর প্রতি কোনো দায়বদ্ধতার দরকার নেই, আমি সব ছেড়ে দিয়ে আমি একাই সুখী, আমি একা থাকতে পারলেই সুখী। অর্থাৎ এই যে নিঃসঙ্গতার জীবন, মানুষ এখন সেই নিঃসঙ্গতার জীবনে, অর্থাৎ সমস্ত রকম দায় দায়িত্ব ছেড়ে নিজের যে সম্পর্কের পোশাক তা ছেড়ে দিয়ে সে খালি গায়ে, অর্থাৎ সমস্ত কিছু ছেড়ে দিয়ে একদম উলঙ্গভাবে বা সমস্ত রকম দায়িত্বের থেকে হাত সরিয়ে নিয়ে সে একাকী জীবন কাটাতে চাইছে। বস্তুত জ্যোৎস্নায়, জ্যোৎস্না অর্থাৎ যে সুন্দর চাঁদের আলো, এখান দিয়ে প্রকৃতির যে শোভা, অর্থাৎ সে নিজের যে সৌন্দর্য বা পৃথিবীর যে অনাবিল সৌন্দর্য, তাকে সে একাই উপভোগ করতে চায়। সে কাউকে নিয়ে বা 10টা মানুষকে সাথে নিয়ে সেই সৌন্দর্যের যে আনন্দ, তা কিন্তু সে আর চাইছে না, সে একা একাই সেটি ভোগ করতে চায় এবং তারপরে বাকি জীবন কাটিয়ে দিচ্ছে। এরকম ধরনের বর্ণনা এখানে শক্তি চট্টোপাধ্যায় করেছে। এরপরে শক্তি চট্টোপাধ্যায় মূল তার যে কবিতার ভাবনা, সেখানে কিন্তু তিনি আসছেন। অনেকদিন আমরা পরস্পরে আলিঙ্গন করিনি, অনেকদিন আমরা ভোগ করিনি চুম্বন মানুষের, অনেকদিন গান শুনিনি মানুষের, অনেকদিন আবোল তাবোল শিশু দেখিনি আমরা অরণ্যের চেয়েও আরো পুরনো অরণ্যের দিকে চলেছি ভেসে। এবার তিনি বলছেন যে আমরা আসলে আমাদের যে জীবনটা হওয়া উচিত, মানুষের ঘিরে থাকা জীবন, মানুষের সঙ্গে মানুষের যেখানে মনের আদান প্রদান, ভালোবাসার আদান প্রদান হয়, যেখানে আমরা নিজেদের যে জৈবিক সত্তা বা মানুষের সঙ্গে মানুষের যে মেলবন্ধনের যে ভালোবাসার যে দিক, সেদিক আমরা হারাতে বসেছি আস্তে আস্তে। এবং তার কারণ প্রথমেই কিন্তু এই যান্ত্রিক সভ্যতা। অর্থাৎ এই যান্ত্রিক সভ্যতায় এসে মানুষ কিন্তু নিজেদের মধ্যেই ছোট মানসিকতা বা আমি নিজেরটাই দেখব, নিজেরটাই খাবো, নিজেরটাই পড়বো, অন্যকে দেখে আমার লাভ নেই, এই যে একটা মানসিকতা তৈরি হয়ে গিয়েছে, এই মানসিকতার থেকে কিন্তু শক্তি চট্টোপাধ্যায় প্রত্যেককে বেরিয়ে আসতে বলেছে। এবং তারা যে পরস্পরের যে আলিঙ্গন বা চুম্বন বা গান
বা আবোল তাবোল শিশু। এখানে আবোল তাবোল শিশু বলতে কি, যে এখানে প্রত্যেকটি প্রতীকী অর্থ রয়েছে। আবোল তাবোল শিশু, এখানে শিশু কি, শিশুর মন হচ্ছে শিশু সুলভ মন আমরা বলি, যেখানে মানে সে আসলে কি বলছে বা কি বোঝাতে চাইছে তা আমরা বুঝতে পারি না, কিন্তু তার যে আধো আধো কথা বা তার বিভিন্ন রকম কথা, যেই কথার সাথে হয়তো আমরা যাদের পরিপক্ক বুদ্ধি তারা তো বুঝতে পারি যে শিশুটি তার আবোল তাবোল কথা, মানে যা খুশি সে বলতে পারে, সেটিকে আমরা শিশু সুলভ মনের কথা হিসেবেই ধরি, মজা করি, আনন্দ পাই। তো এই যে আবোল তাবোল চিন্তা ভাবনা, এগুলো কিন্তু মানুষ আজকাল হারাতে বসেছে, এবং শিশুদের সেই আবোল তাবোল কথাবার্তা তারা এখন দেখতে পারে না, বা মানুষের যে গান, জীবনের গান, একসাথে থাকার যে বেঁচে থাকার গান, তাও কিন্তু অনেকদিন শোনা হয়নি, বা মানুষের সঙ্গে মানুষের যে ভালোবাসা, সহমর্মিতা, তাও কিন্তু কবি এই বর্তমান সমাজে কিন্তু দেখতে পাচ্ছেন না। সেই ক্ষোভ বলুন বা সেই ব্যঙ্গ বলুন, তার মধ্য দিয়ে কিন্তু প্রত্যেকটি লাইনে শক্তি চট্টোপাধ্যায় কিন্তু তা ব্যক্ত করেছে। এবং তারপরে তিনি বলেছেন, আমরা অরণ্যের চেয়েও আরো পুরনো অরণ্যের দিকে চলেছি ভেসে। অর্থাৎ অরণ্য কি, অরণ্যর যে সভ্যতা বা আমাদের যে আদিম সভ্যতা, আমরা যেই সভ্যতায় এই পৃথিবীতে এসেছি, সেই সভ্যতার থেকেও আরো অন্ধকার সভ্যতায়, মানে যেখানে আমরা যেই সভ্যতায় ছিলাম সেখানে মানুষ ছিল সঙ্গবদ্ধ, কিন্তু আমরা ধীরে ধীরে যেই সভ্যতা বা যেই অরণ্যের দিকে আমরা এগিয়ে চলেছি, তা আরোই পুরনো অরণ্য, মানে পুরনো অর্থে কেন অন্ধকার বা খারাপ, মানে যেই দিকে আমাদের এগিয়ে যাওয়া উচিত নয়। আমরা তো যেই অরণ্যের থেকে আমরা ভালো দিকে এগিয়ে এসেছি, ভালো সমাজে এগিয়ে এসেছি, নিজেদের বুদ্ধির বিকাশ ঘটেছে, কিন্তু এই বুদ্ধির বিকাশের ফলে আমরা ধীরে ধীরে নিজেরা এতটাই একা হয়ে গিয়েছি বা দিন দিন আরো একা হয়ে যাচ্ছি, যার ফলে আমরা কিন্তু সেই সঙ্গবদ্ধ জীবনের যে থিওরি বা ভাবনা, তা ছেড়ে কিন্তু এখন এমন এক অরণ্যের দিকে চলে যাচ্ছি, যেই অরণ্যে আর সঙ্গবদ্ধ জীবন থাকবে না, সেখানে মানুষ কিন্তু মানুষের ভালোবাসা খুঁজে পাবে না, বা একটা মানুষ হয়তো আরেকটা মানুষের সঙ্গে তার দেখাই হবে না, এরকম এক অরণ্যে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, এমন অরণ্যে যাচ্ছি যে এই অরণ্য বলতে এখানে এমন জীবন যেখানে মানুষের সঙ্গে মানুষের আর দেখাই হবে না, সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে থাকবে। অমর পাতার ছাপ যেখানে পাথরের চিবুকে লীন, তেমনি ভুবন ছাড়া যোগাযোগের দেশে ভেসে চলেছি কেবলই। এবার এই যে অমর পাতার ছাপ যেখানে পাথরের চিবুকে লীন, অর্থাৎ যেখানে পাতার ছাপ একটি পাথরের ওপর পড়ে এতটাই, মানে সেই ছাপটা এতটাই গভীর হয়ে গিয়েছে যে সেই পাথরের ওপর থেকে সেই পাতার ছাপ আর কোনোদিন উঠবে না। অর্থাৎ মানুষের মধ্যে এই একাকিত্ব এতটাই গাঢ় হয়ে বসে গিয়েছে যে তাদের চিন্তার বা তার মননে এই একা থাকার বিষয়টি এতটাই, বা মানুষের থেকে দূর হয়ে যাওয়ার কামনা এতটাই তীব্র হয়ে উঠেছে যে তার থেকে ফিরে আসা ভীষণ কঠিন। সেই পুরনো জীবন যেখানে মানুষ মানুষের সঙ্গে থাকতে ভালোবাসতো, মানুষের মধ্যে ভালোবাসার বিনিময় ছিল, যখন চিঠির প্রয়োজন হতো না, যখন মানুষের ভালোবাসার মানুষরা একসাথে থাকতো, একভাবে একসাথে জীবন কাটাতো, সেই জীবন থেকে তারা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবং তিনি বলছেন যে এমন এক আমরা জায়গায় পৌঁছে গিয়েছি যেখানে পাথরের গায়ে পাতা এমনভাবেই ছাপ তার বসে গিয়েছে, অর্থাৎ মানুষের মনে এমনই ছাপ বসে গিয়েছে একা থাকার, যে তেমনি ভুবন ছাড়া যোগাযোগের দেশে ভেসে চলেছি কেবলই। অর্থাৎ এখানে ভুবন ছাড়া বলতে যে আমরা যেই পৃথিবী চিনি বা যেই পৃথিবীতে রয়েছি, যেই পৃথিবী হচ্ছে মানুষের একসাথে জায়গা, সঙ্গবদ্ধ থাকার জায়গা, সেখান থেকে আমরা এতটাই বিচ্ছিন্ন হয়ে এমন এক যোগাযোগের দেশে, অর্থাৎ যেখানে আমাদের চিঠি ভরসা, বা ওখানে যেখানে আমাদের একটা তৃতীয় কোনো কিছু আমাদের ভরসা, যেখানে আমরা নিজেরা নিজেদের সঙ্গে কথা বলি না, বা আমরা একা থাকতেই ভালোবাসি, আমরা ভরসা করি অন্য কিছু, বা একসাথে থাকার বদলে আমরা এই চিঠি বা বর্তমানে বলা যায় মোবাইল, টেলিফোন, এসবের মধ্য দিয়ে আমরা মানুষের সঙ্গে মানুষের মধ্যে যোগাযোগের জায়গাটা ধরে রাখি। তো এই জায়গাটিকেই কিন্তু তিনি বলেছেন যে আমরা এমন জায়গায় চলে গিয়েছি যেখানে যেই অরণ্যের থেকে ফিরে আসা ভীষণ কঠিন, এবং যা দিন দিন এখন অমর পাতার ছাপের মতো পাথরের চিবুকে লীন হয়ে যাচ্ছে, অর্থাৎ মিশে যাচ্ছে।
আবার আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যেই লাইনগুলো দিয়ে শুরু হয়েছিল ঠিক সেই লাইনগুলি আবার ফেরত আসছে, যে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক, তাদের হলুদ ঝুড়ি ভরে গিয়েছে ঘাসে আবিল ভেড়ার পেটের মতো, কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি। একটি চিঠি হতে অন্য চিঠির দূরত্ব বেড়েছে কেবল, একটি গাছ হতে অন্য গাছের দূরত্ব বাড়তে দেখিনি আমি। তাহলে এখানে কবি শেষের দিকে এসে এত সুন্দর করে একটি বার্তা আমাদের দিলেন যে অরণ্যে যে বহু কতকাল ধরে কত গাছ দাঁড়িয়ে রয়েছে, কই তাদের মধ্যে তো এখনো দূরত্ব বেড়ে যায়নি, তারা তো একই জায়গায়, গাছের সাথে তো গাছের দূরত্ব বাড়ছে না, তারা তো এক জায়গায় একইভাবে যুগের পর যুগ দাঁড়িয়ে রয়েছে। তাহলে চিঠির থেকে চিঠির দূরত্ব বাড়ছে কেন? অর্থাৎ এখানে চিঠি বলতে কি একটা মানুষের থেকে আরেকটা মানুষের যে দূরত্ব বেড়ে যাচ্ছে কেন, এই প্রশ্নটি কিন্তু শক্তি চট্টোপাধ্যায় রেখেছেন। তো এবারে আমরা কবিতা আলোচনা করে যা বুঝতে পারলাম যে শক্তি চট্টোপাধ্যায় চাইছেন মানুষের সঙ্গে মানুষের যে পুরনো বন্ধুত্ব বা সহমর্মিতার যে যোগ ছিল, যা আদিম সভ্যতার থেকে সঙ্গবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ জীবন তারা কাটাতো, এবং বর্তমানে মানুষ যত তাদের বৌদ্ধিক বিকাশ ঘটেছে, যত সভ্যতার অগ্রগতি হয়েছে, যত যান্ত্রিক সভ্যতায় মানুষ বা বিজ্ঞানকে মানুষ যতটা হাতিয়ার করেছে, যতটা এগিয়ে যাচ্ছে, ততটাই মানুষের মন কিন্তু সংকীর্ণ হয়ে যাচ্ছে। দিনকে দিন তারা নিজেদের মধ্যেই নিজেদেরকে করে নিচ্ছেন, একা থাকতে চাইছে, গোষ্ঠীবদ্ধ জীবনে তারা আর থাকতে চাইছে না। আমরা এখন দেখতে পাই নিউট্রাল ফ্যামিলি, আগে দেখতাম একান্নবর্তী পরিবার, সেই পরিবার কিন্তু এখন আমরা দেখতে পাই না। এখন প্রত্যেকে নিজেদের বাবা মা সন্তান এরকমভাবেই কিন্তু ভাগ হয়ে গিয়েছে। তো এই যে গোষ্ঠীবদ্ধ জীবন থেকে যে এই নিঃসঙ্গ জীবন, এই জীবনের পথে কিন্তু শক্তি চট্টোপাধ্যায় হাঁটতে নারাজ, এবং এই কবিতার মধ্য দিয়ে কিন্তু তিনি বারবার সেই দিকই তুলে ধরতে চেয়েছেন। এবং আসি যে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, এই কবিতার নামকরণ তিনি এমন কেন করলেন? হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান নামকরণে কবি শক্তি চট্টোপাধ্যায় নিজেকেই কিন্তু পোস্টম্যানের জায়গায় রেখেছেন, এবং তিনি দেখাতে চাইছেন এই যে হেমন্তের সময়, অর্থাৎ একটা রূপান্তরের সময়, অর্থাৎ মানুষের জীবনে পরিণতির সময়, যখন মানুষ বুঝতে পারে জীবনের সেই সময় এসে যে সে এখন একা হয়ে গিয়েছে, এক সময় প্রচুর মানুষ তার সাথে ছিল, তার সোনালী দিনগুলোর তার কথা মনে পড়ে, এবং এই যে হেমন্তের সময় ধীরে ধীরে সে যখন বুঝতে পারে যে আমি আস্তে আস্তে একা হয়ে যাচ্ছি, তারপরে শীতের সময় আসবে, অর্থাৎ নিঃসঙ্গতা বা রুক্ষতা, যেখানে মানুষ বার্ধক্যের জীবন, যেখানে একা থাকাটা ভীষণ কষ্টকর, তখন মানুষের গিয়ে যখন মানুষের বয়স হয়ে যায়, মানুষ কিন্তু বুঝতে পারে নিঃসঙ্গ জীবন কাটানো কতটা কঠিন। তখন বার্ধক্যে এতটাই জর্জরিত হয়, এতটাই রোগাক্রান্ত হয়, বা মরণের ঠিক আগের মুহূর্তে এসে মানুষ কিন্তু তখন নিজের কাছের মানুষকে কিন্তু কাছে চায়। এবং শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতাও কিন্তু বলা যায় এক ধরনের চিঠি বা বার্তা, যা শক্তিপদ চট্টোপাধ্যায় নিজে পোস্টম্যান হয়ে বা সেই চিঠির পোস্টম্যান হয়ে বা এই কবিতার মধ্য দিয়ে কবিতাকে তিনি চিঠি হিসাবে দেখছেন, এবং সেই চিঠি প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন সেই চিঠির বার্তা, যে এই যে হেমন্তের পরেই কিন্তু সেই দিন আসবে যখন এই নিঃসঙ্গতায় কিন্তু মানুষ যে একাকিত্বের যে বেদনা তা কিন্তু বুঝতে পারবে। তাই সময় থাকতে কাছের মানুষের সঙ্গে বা প্রিয়জনের সঙ্গে আবার মিলিত হওয়া দরকার, তাদের সাথে আবার পারস্পরিক ভালোবাসার বন্ধনে জড়ানো দরকার। চিঠিকে ভুলে গিয়ে যাতে একসঙ্গে থাকা যায়, যেন চিঠির দরকার নাই পড়ে, সেই জায়গাটি কিন্তু তিনি এই কবিতায় নিজেকে পোস্টম্যান দিয়ে নামকরণে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, অর্থাৎ একদম যখন রূপান্তর ঘটছে তিনি এই সময় দাঁড়িয়ে সেই পরিণত সময়ের কথা ভেবে যাতে নিঃসঙ্গ জীবন না হয় বার্ধক্যে গিয়ে, সেই জায়গাটি দেখাতেই সময় থাকতে মানুষের সঙ্গে মানুষের যে আবার সেই সম্পর্কে ফিরে আসার কথা কিন্তু শক্তি চট্টোপাধ্যায় এই কবিতার মধ্য দিয়ে কিন্তু বার্তা দিয়েছে। তো আশা করি বোঝা গেল আমার এই আলোচনাটি। তোমরা আমাকে অবশ্যই জানিও এই আলোচনাটি তোমাদের কেমন লাগলো, এবং বিশেষ করে যারা নেট সেট পড়ছো, এই কবিতায় প্রচুর লাইন আছে যেখানে লাইন ধরে প্রশ্ন হয় বা
কিছু লাইন এলোমেলো করে সাজানো থাকে, পরপর সাজাতে বলে। তো কবিতাটি বিশেষ বড় নয় এবং কবিতায় কিছু লাইন আবার ঘুরে ফিরে আবার এসেছে। তো এগুলোকে খেয়াল রাখতে হবে এবং এই যে ঝুলির রং কি হলুদ রং, এগুলো মনে রাখা দরকার। তারপরে এখানে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের আলিঙ্গনের কথা বলেছেন, চুম্বনের কথা বলেছেন, গানের কথা বলেছেন, আবোল তাবোল শিশুর কথা বলেছেন। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে যে কিসের কিসের কথা কবি এখানে আমাদের বলেছেন। এবং এই কবিতাটি ছোট কবিতা, বড় কবিতাকে বলা উচিত নয়। তো এই কবিতাটি মনে রাখাও সহজ, কয়েকবার পড়ো তাহলে মাথার মধ্যে বেশ সুন্দরভাবে কবিতাটি গেঁথে যাবে। এবং এই কবিতার যে মূল সারমর্ম তাকেও কিন্তু আমাদের সকলের মাথার মধ্যে নেওয়া উচিত, যে মানুষের সঙ্গে মানুষের নিবিড় যোগ, যা যখন শেষ জীবন আসে তখন কিন্তু মানুষই একাকিত্ব বা নিঃসঙ্গতা বুঝতে পারে, যে সে যৌবনে যে রক্ত গরমে যে একা থাকার যে পরিকল্পনা নেয় তা কিন্তু বার্ধক্যে এসে বুঝতে পারে যে সেই একা থাকার পরিকল্পনা নেওয়াটা কতটা কঠিন এবং জীবনের শেষ দিকে এসে নিজের কাছের মানুষ বা প্রিয়জনকে কতটা দরকার হয়। তাহলে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। অবশ্যই আমাকে জানাবে এই আলোচনা তোমাদের কেমন লাগলো, এবং এরকমই আরও ভিডিও পেতে অবশ্যই চোখ রাখো আমার বঙ্গ সাহিত্য কুটির ইউটিউব চ্যানেলে। যারা নতুন দেখছো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধু এবং সহপাঠীর সঙ্গে কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো। আজকের মতন এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো। ধন্যবাদ।